এটা কি ভেবেছে? এটা কি ওয়েস্ট বেঙ্গল রিপাবলিক নাকি? এরা ওয়েস্ট বেঙ্গল রিপাবলিক ভেবেছে? বিজেপি ওয়েস্ট বেঙ্গল রিপাবলিক হতে দেবে না। ইটস আ পার্ট অফ ইন্ডিয়া, ভারতের অবিচ্ছেদ্য অংশ। শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা এটা। সেই সময় তিনি যদি রুখে না দাঁড়াতেন, আজকে একটা পূর্ব পাকিস্তানের একটা অংশ হয়ে থাকতো। রাষ্ট্রপতি দেশের ভিতরে সভা করতে পারছেন, এটি কি উপদ্রুত অঞ্চল নাকি? এটি কাশ্মীর হয়েছে না, এটা গ্রেটার বাংলাদেশ? কি বানাতে চাইছেন? পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ হতে দেওয়া হবে না। আর 2-2.5 মাস তারপরে বাঙালির কি তেজ এরা বুঝতে পারবে, বাঙালির পাল্টা কাকে বলে বুঝতে পারবে। ওটা ধর্ণা মঞ্চ না, ওটা ধর্মতলার কান্না মঞ্চ। কিন্তু কবি জয় গোস্বামী কি বলবেন? তিনি বলছেন জন্মাবধি এমন মুখ্যমন্ত্রী দেখিনি এবং তার সংযোজন মৃত্যু পর্যন্ত মমতা যেখানে থাকবেন আমি তার পাশেই থাকবো। খুব ভালো কবিতা লিখে ফেলুন, একটা মেঘবালিকার মতো কবিতা লিখেছিলেন, এবার অন্য কিছু একটা লিখে ফেলুন। একবার বলেছিলেন ক্যা ক্যা ছি ছি, হাত তুলে লোকে হাসাহাসি করেছিল। এখন এদের তো আবার লোকের উপহাসেও লজ্জা পায় না, কিচ্ছু না। এসব অনুপ্রবেশকারীদের জন্য কোর্টে চলে গেছেন হই হাল্লা করতে। ভাবুন, এটা দেশ বিরোধিতা নয়, তৃণমূলকে ব্যান করে দেওয়া উচিত। বাঙালি তৃণমূলের সঙ্গে নেই, এখন লড়াইটা তো বাঙালির সঙ্গে তৃণমূলের। বাংলা ভাষা সংস্কৃতি বাঙালির সম্মান, একসময় গোটা বাঙালি ভারতবর্ষে সম্মান পেত। লোকে বাঙালিকে চিনত কিভাবে? অধ্যাপক হিসেবে, ডাক্তার হিসেবে, ইঞ্জিনিয়ার হিসেবে, কবি হিসেবে, সাহিত্যিক হিসেবে, আইএএস অফিসার হিসেবে। এখন বাঙালিকে কি চেনে? পরিযায়ী শ্রমিক হিসেবে। ফলে বাঙালি এখন তৃণমূলের বিরুদ্ধে। ফলে বাঙালি এবং তৃণমূলের মধ্যে লড়াই চলছে। সে লড়াই আগামী দিনে আরো তীব্র হবে। বাঙালিরা একে ছুঁড়ে ফেলে দেবে। রীতিমতো চাপে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প, কারণ উনি চাইলে ডোনাল্ড ট্রাম্পের সরকারও ফেলে দিতে পারে। পতন যে অনিবার্য এটা বোঝা যাচ্ছে। তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। এ লজ্জা রাখবো কোথায়? আমার তো প্রশ্ন এটা। ভারতের রাষ্ট্রপতি হচ্ছেন দেশের রাষ্ট্রপ্রধান, সেনাবাহিনী সর্বাধিনায়ক বা সর্বাধিনায়িকা, যাই বলুন না কেন। উপজাতি সম্প্রদায়ের একজন মানুষ, অনেক কষ্ট করে বহু লড়াই করে একটা জায়গায় উঠে এসেছেন। তিনি আজকে জায়গা পেলেন না, তার সঙ্গে অসহযোগিতা করা হলো, এবং সেটা তিনি নিজেই বললেন। মানে এরা প্রধানমন্ত্রীর সঙ্গে অসহযোগিতা করেছে, এরা স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে যা খুশি তাই বলে। আজকেও না গতকালও সে উল্টোপাল্টা বলা হয়েছে তার শরীরকে দেখিয়ে। আর এবারে রাষ্ট্রপতি এটা কি ভেবেছে? এটা কি ওয়েস্ট বেঙ্গল রিপাবলিক নাকি? এরা ওয়েস্ট বেঙ্গল রিপাবলিক ভেবেছে? বিজেপি ওয়েস্ট বেঙ্গল রিপাবলিক হতে দেবে না। ইটস আ পার্ট অফ ইন্ডিয়া, ভারতের অবিচ্ছেদ্য অংশ। শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা এটা। সেই সময় তিনি যদি রুখে না দাঁড়াতেন, আজকে একটা পূর্ব পাকিস্তানের একটা অংশ হয়ে থাকতো। এই ইতিহাসগুলো সিপিএমও ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে। তৃণমূল এখন সিপিএম এর মেধাবী ছাত্রছাত্রী হয়েছে, ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। পারবে না। পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ হতে দেওয়া হবে না। আর 2-2.5 মাস তারপরে বাঙালির কি তেজ এরা বুঝতে পারবে, বাঙালির পাল্টা কাকে বলে বুঝতে পারবে এরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে একটা টুইট দেখলাম যেখানে বাংলা এবং বিহারকে ভাগ করে বঙ্গভঙ্গ করবার, একটা কেন্দ্রশাসিত অঞ্চল করবার চেষ্টা করা হচ্ছে। আমি যতক্ষণ রয়েছি, তৃণমূল সরকার যতক্ষণ রয়েছে, বাংলার গায়ে একটা আঁচও লাগতে দেবো না। এই টুইটটা কে করেছে? সরকারের কেউ? এখন কেউ যদি কোনো উড়ো খবর দিয়ে থাকে, সেই উড়ো খবরে যদি রাজ্যের মুখ্যমন্ত্রী বিশ্বাস করে থাকেন, তার জন্য কে দায়ী? এটা উড়ো খবরের গল্প। আবার তো বলছি, শ্যামাপ্রসাদ মুখার্জির পশ্চিমবঙ্গ এটা। শ্যামাপ্রসাদ মুখার্জি যদি রুখে না দাঁড়াতেন 46-47-এ, এটা কিন্তু পূর্ব পাকিস্তান হয়ে যেত। যখন বাংলা ভাগ করতে বাধ্য হলো, তখন জিন্না মাথা চাপড়ে বলেছিল এ তো মথ ইটেন পাকিস্তান, মানে মথে কাটা পোকায় কাটা পাকিস্তান পেলাম। সেই জায়গা থেকে যখন বাংলাকে আমরা বাঁচাতে পেরেছি, বাংলার হিন্দুদের, এত সহজে আমরা কখনো বাংলার ঐক্য নষ্ট করার কথা ভাবি না। ভারতীয় জনতা পার্টি কোনো কালে ভাবে না। যা বলা হচ্ছে এগুলো বাজার গরম করার কথা। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এরকম কোনো প্রস্তাবও দেওয়া হয়নি, অন্তত আমার কানে আসেনি। কোনো সরকারি লেভেলে কেউ বলেনি। কে কি উড়ো খবর বলে সেটা জন্য কোনো রকম রিয়াকশন দেওয়া যায় না, উচিত না। মুখ্যমন্ত্রী ধর্ণা মঞ্চ থেকে বলছেন যে বিচারকদের কাছে অনুরোধ, সাধারণ মানুষকে বিচার দিন। জুডিশিয়ারিকে আমার বিনীত অনুরোধ, আপনারা বিচার দিন মানুষদের। কৃষক, মহিলা, সংখ্যালঘু, রাজবংশী সকলের নাম কাটছেন এবং রাজবংশী মানে সকলের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে। উনি কি কোনো ভয় পাচ্ছেন? ভয় তো পাচ্ছেনি। ভয় না পেলে কেউ বসে পড়ে গিয়ে? একবার ভয় পেতে দেখেছিলাম রাজীব কুমারের কাছে পুলিশ যখন জিজ্ঞাসাবাদ করতে গিয়েছিল, তখনও এরকম বেচ পেতে বসে পড়েছিলেন। এবারে বেশ বড় সড়ো স্টেজ করে, জানি না সে স্টেজের জন্য কত খরচ। এবং সবচেয়ে বড় কথা, একটা যাতায়াতের রাস্তাকে এইভাবে সরকারি পক্ষ থেকে বিরোধীরা অবস্থান করেই,
গণতন্ত্রে যে কোনো দলের অবস্থানের অধিকার রয়েছে, আন্দোলনের অধিকার রয়েছে, আমি সে নিয়ে কিচ্ছু বলবো না। কিন্তু রাজ্যের শাসন ক্ষমতার পদাধিকারী বসে যাচ্ছেন, তো একেবারে এই যে বললাম না, সিপিএম এর মেধাবী ছাত্রছাত্রী, সিপিএম নিজে মানে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বামফ্রন্ট বন্ধ রাখতো, সেদিন পশ্চিমবাংলায় একটা গাছের পাতাও নড়তো না। তাই তো একদম সিপিএম এর পুরো লাইন ধরে ধরে হাঁটছে এরা। নিজে মুখ্যমন্ত্রী হয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ধর্নায় বসে পড়েছেন। ভূভারতে আমি কোনো কালে দেখিনি, আমি রাজনীতি নিয়ে এত দিন চর্চা করি, কোনো কালে দেখিনি। রীতিমতো হুমকি দিয়েছেন যে দিল্লি যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে সেক্ষেত্রে মানে দিল্লির সরকার ফেলে দেবো। এই তো বহুদিন ধরেই শুনছি, দিল্লি সরকার তো আরো শক্ত হচ্ছে। বহুদিন ধরে শুনছি দিল্লি ফেলে দেবো, উল্টে দেবো, ধাক্কা মেরে ফেলে দেবো। তো মানে একই রকম অবস্থা রয়েছে, বরং বিজেপি আরো যত দিন যাচ্ছে শক্তিশালী হচ্ছে। তাই যত বলা হবে বলে যান, বললে আমরা আরো শক্তিশালী হবো, চিন্তা নেই। বিজেপি সরকার আছে, থাকবে, কোনো চিন্তা নেই। গালফ কান্ট্রিগুলোতে যুদ্ধ হচ্ছে সেই কারণে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে, কিন্তু তাই নিয়ে কিন্তু দিল্লিকে দোষারোপ করতে ছাড়ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন ৬২ টাকা দাম বেড়েছে গ্যাসের, ছোট গ্যাস বড় গ্যাস সবেরই দাম বাড়ছে। একই সঙ্গে তিনি বলছেন যে ২১ দিন আগে বুকিং করতে হবে, এখন গ্যাস লাগলে রান্না করবেন কি করে, খাবেন কি, মাথা খাবেন? এবং তারপরেই বলছেন যে আগে কি করছিলেন, আগে নাকি উপহার দিয়ে বেড়াচ্ছিলেন, আজ মনে হচ্ছে মানে আজকে মনে পড়লো রান্না আর হোম ডেলিভারি তাহলে আপনারাই করে দিন। আমার কথা হচ্ছে, যখন একটা অ্যাবনর্মাল সিচুয়েশন চলে, রাষ্ট্রের কর্তৃপক্ষকে কিছু বিশেষ ব্যবস্থা নিতে হয়। যা চলছে আরবে অ্যাবনর্মাল সিচুয়েশন। ইরান একটি তৈল সমৃদ্ধ দেশ, ইরানের সঙ্গে বেঁধে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের গোলমাল। আমরা কেউ জানি না সেই গোলমাল কবে মিটবে। আজকে তো শুনলাম আমেরিকার একটা যুদ্ধ জাহাজে ইরান ক্ষেপণাস্ত্র চালিয়েছে। অর্থাৎ যত দিন যাচ্ছে পরিস্থিতি জটিল হচ্ছে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম, গ্যাসের দাম হু হু করে বাড়ছে। ফলে কেন্দ্রীয় সরকারকে টেম্পোরারি মেজার হিসেবে কিছু ব্যবস্থা নিতেই হবে। এগুলো কেউই খুশি মনে নেয় না, কিন্তু কিছু করার থাকে না, তাহলে ইকোনমি কোলাপস করে যাবে। তাহলে আমার তো একটা প্রশ্ন আছে এখানে, যে এই ঘরের পাশে উড়িষ্যা, আমার মেদিনীপুরের বাড়ি, উড়িষ্যার কাছেই আমার। তো উড়িষ্যাতে অনেকে গিয়ে তেল ভরে আনে, কারণ উড়িষ্যার তেলের দাম পশ্চিমবাংলার চেয়ে বেশ কয়েক টাকা কম। তো উড়িষ্যায় যদি তেলের দাম পশ্চিমবাংলায় পেট্রোল ডিজেলের দাম বেশি হয় কি করে? আপনি কেন নিচ্ছেন? এতদিন যে নিচ্ছেন, একদিন তো যুদ্ধ ছিল না। আপনি আচরি ধর্ম অপরে শেখায়, নিজেরা এক্সট্রা চার্জ বসাবে, শেষ বসিয়ে পেট্রোল ডিজেলের দাম বাড়াবে, আর কেন্দ্রীয় সরকার বাধ্য হয়ে যদি ২-১ টাকা বৃদ্ধি করে তখন এই ধরনের কথা বলা হবে। এগুলোকে বলা হয় দ্বিচারিতা। রাজনীতিতে দ্বিচারিতা হয়তো অনেকে করে, কিন্তু বেশি দিন চলে? এগুলো চলে না। মুখ্যমন্ত্রী বলছেন যে অন্যায়টা নাকি শুধুমাত্র বাংলার সঙ্গেই হয়েছে এবং বাংলাকে টার্গেট করা হয়েছে, কারণ ওরা জানে বাংলার মানুষকে মাথা নত করানো যাবে না। অন্যায়টা সেধে সেধে নিজেরা নিয়ে এসছে, দিয়ে অন্যায় করেছে। আচ্ছা, ১২টা অঙ্গরাজ্যে তো এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলে সেখানে তো চলছিল, এসআইআর চলছিল। তার মধ্যে তামিলনাড়ু, যার ডিএমকে তীব্র বিজেপি বিরোধী, কোথায় গোলমাল হয়েছে? দারুণভাবে এসআইআর শেষ হয়ে গেছে। বিহারে ৩ মাসে এসআইআর কমপ্লিট করে ফেললো। আমাদের এখানে গোলমাল হলো কেন? আমাদের এখানে কেন বিডিও অফিস ভাঙচুর হলো? আমাদের এখানে কেন বিএলওদের ওপর হামলা হলো? বিএলওদের কন্ট্রোল করা হলো, প্লাস তাদের ওপর প্রভাব বিস্তার করে ভয় দেখিয়ে এমন কিছু কাজ করা হলো যাতে লক্ষ লক্ষ মানুষ বিপদে পড়ে গেল। বারবার নির্বাচন কমিশন চেয়েছে যে আপলোড করার জন্য যোগ্য লোক দিন দেওয়া হলো না। নির্বাচন কমিশন ৮,২০০ লোকের বেশি চেয়েছিল, সেগুলো দিল না। তারপর যখন সুপ্রিম কোর্ট বললো দিতে হবে, তখন ক্লাস 3 ক্লাস 4 ট্রাপ দিয়ে দিল। নির্বাচন কমিশনকে নিয়ে, সংবিধানকে নিয়ে, কোর্টকে নিয়ে এমন ছেলে খেলা কেবলমাত্র এই সরকারটাই করতে পারে, কেউ করতে পারে না। কারণ এদের কারোর প্রতি কোনো ভালোবাসা নেই, এদের ভালোবাসা আছে নিজের প্রতি। সেই কারণেই এরা এই কাণ্ডটি করে। মুখ্যমন্ত্রী বলছেন যে নির্বাচন না হলেই রাষ্ট্রপতি শাসন করবে, এটাই ওদের ব্ল্যাকমেল করার প্ল্যান। আপনারা কি রাষ্ট্রপতি শাসন চান? আপনারা সবাই আমাদের সঙ্গে পথে নামুন, সকলকে আহ্বান জানাচ্ছেন মুখ্যমন্ত্রী। নামুন না, কে বারণ করেছে? আমরাও তো রাষ্ট্রপতি শাসন চাই না, তো কে বলেছে আমরা রাষ্ট্রপতি শাসন চাই? আমরা চাই ঠিক সময় ভোট হোক, আমরা চাই ভোটার লিস্টে একটাও যেন বেআইনি ভোটার না থাকে, আবার একটাও যেন যোগ্য ভোটারের নাম বাদ না যায়। এইটাই করতে, নো এসআইআর নো ভোট। এখন এসআইআর করতে দেয়নি, তারপর যদি নির্বাচন পেছায়, তাহলে তার দায়টা কে নেবে? দায় নেবে তৃণমূল কংগ্রেস। তুমি সেধে গোলমাল বাঁধাবে, তারপর অপরকে দোষ দেবে, কি করে হয়? আমরা বাধা দিতে গেছি? ফলে নির্বাচন কমিশন আজকে এই যে বিপদে পড়েছে, ঠিক সময়ে এসআইআর করতে পারলো না, তার জন্য এরাই দায়ী। দায় তো এদের নিতে হবে, আমরা কি করব? এদের দায় নিতে হবে। ধর্ণা মঞ্চ থেকে কবির সুমন এসে অদ্ভুত একটা কথা বললেন। তিনি বললেন যে আমি মনে প্রাণে তৃণমূল একেবারেই নই, আমার একাধিক অভিযোগ আছে, কিন্তু এরপরেও প্রশাসনিক যে সাফল্য তাকে দরাজ সার্টিফিকেট তিনি দিয়েছেন এবং বলছেন যে বিধানচন্দ্র রায়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় এত দীর্ঘ সময় সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করে গিয়েছেন। উদাহরণ হিসেবে বললেন যে কলকাতার ভোল বদলের কথা টেনে বলছেন, একেবারে কলকাতার রাস্তাঘাটটা দেখুন, আগে কি ছিল,
এরপরে বলছেন বিজেপি হারবেই, বাংলাই আবার জিতবে। এখন ওকে নিয়ে বেশি যত কম বলা যায় তত ভালো। গান বাজনা একটু একটু ঠিকঠাক করেই, কিন্তু বাকিগুলো একেবারে যা তা, আজ এক কথা বলে কাল আরেক কথা বলে। একবার কি সব বলেছিল পাবলিক তেড়ে যেতে, আবার বললো বাবা কথা বলবো না। এইসব লোক একবার বললো কি বডি দিয়ে দেবে, আবার বলছে না আমার বডি কবর দেওয়া হবে। এ যে যা পারে বলে। ওই লোক নিজে তৃণমূল নয়, তা তৃণমূলের হয়ে নির্বাচনে দাঁড়িয়ে এমপি কেন হয়েছিল? ইয়ের জন্যে, ভাতার যেই যে ভাতাটা পাচ্ছে ওটা বন্ধ করে দেবে। ও তো তৃণমূলের দ্বারা ভাতাটা পাচ্ছিস বলে। এই লোকগুলো সম্পর্কে যত কম জল বলা যায় তত ভালো। ইয়ে, আর উনি, আমি ওনাকে খুব মানে গায়ক হিসেবেও বিরাট উঁচু র্যাঙ্ক দিই না। আমার গান ফান ওই ধরনের গান আমার একদম ভালো লাগে না। সুতরাং ও ঠিক আছে, যাদের ভালো লাগে তারা শুনবে। আমার ওই লোকগুলোকে পছন্দ হয় না একদম। কিন্তু কবি জয় গোস্বামী কি বলবেন? তিনি বলছেন জন্মাবধি এমন মুখ্যমন্ত্রী দেখিনি এবং তার সংযোজন মৃত্যু পর্যন্ত মমতা যেখানে থাকবেন আমি তার পাশেই থাকবো। খুব ভালো কবিতা লিখে ফেলুন, একটা মেঘবালিকার মতো কবিতা লিখেছিলেন, এবার অন্য কিছু একটা লিখে ফেলুন। আসলে এদের পতন দেখে উনিই তো সেই ব্যক্তি না? একবার বলেছিলেন ক্যা ক্যা ছি ছি হাত তুলে, লোকে হাসাহাসি করেছিল। এখন এদের তো আবার লোকের উপহাসেও লজ্জা পায় না, কিচ্ছু না। এখন আর এনার কথা বলছি না, আরেকজন, তিনি একটি কলেজের অধ্যাপক ছিলেন, তিনি আবার চেয়ার মুছে দিয়ে ঝাড়ুদার কবি সম্মান পেয়েছিলেন। এখন ইনি কি কবি সম্মান পাবেন আগামী দিনে দেখা যাবে। ঝাড়ুদার কবিটা ফেসবুকে সম্মান পেয়েছে, লোকে উপাধি দিয়েছিল ঝাড়ুদার কবি। এখন ইনি তো সমুদ্রে কবি হবেন কিনা সেটা ভবিষ্যতের প্রশ্ন। খুব খারাপ লাগে, মেঘবালিকার মতো অসাধারণ কবিতা যে লিখতে পারে তাদের এই পতনটা সত্যি দুঃখের, অত্যন্ত দুঃখের এগুলো। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে মানে রীতিমতো তিনি হুঁশিয়ারি দিচ্ছেন ইলেকশন কমিশনার গণেশ কুমারকে এবং বলছেন যে আঙুল কেটে বাদ দিয়ে দিতাম। আমার কথা হচ্ছে, কাউকে আঙুল কেটে দেবো, ঠ্যাং ভেঙে দেবো, টিংরি খুলে নেবো, এই কথাগুলো তো অপরাধ জগতের ভাষা। এই তো মানে ভদ্রলোকে এই ধরনের কথাবার্তাগুলো বলে না। আর যারা আছেন তাদের আঙুল কেটে দেবো, আরে আঙুল কেটে দেবো যে কোনো লোককে বলাটা এই বিএনএস অনুযায়ী তার জেল হবে তো। আঙুল কেটে দেবো, গলা কেটে দেবো, ঠ্যাং কেটে দেবো, এগুলো তো বেআইনি কাজ, তো বেআইনি কথাবার্তা। কথাবার্তা হুমকির পর্যায়ে পড়ে। আগামী দিনে এইসব কথা বলার জন্য মূল্য দিতে হবে। কারণ ভেবেছে কি যে নিজে লয়ার হলে যা খুশি তাই করতে পারবে। সরি টু সে, অনেকে মেনেছে, আমরা মানতে পারছি না। আগামী দিনের ব্যবস্থা হবে। ধর্ণা মঞ্চ থেকে মহুয়া মৈত্র বলছেন যে যার যে তৃণমূলের সঙ্গে নেই সে নাকি বাঙালিই নয়। তাহলে কি আপনি বাঙালি নন? বাঙালি তৃণমূলের সঙ্গে নেই, এখন লড়াইটা তো বাঙালির সঙ্গে তৃণমূলের। বাংলা ভাষা সংস্কৃতি বাঙালির সম্মান, একসময় গোটা বাঙালি ভারতবর্ষে সম্মান পেত। লোকে বাঙালিকে চিনত কিভাবে? অধ্যাপক হিসেবে, ডাক্তার হিসেবে, ইঞ্জিনিয়ার হিসেবে, কবি হিসেবে, সাহিত্যিক হিসেবে, আইএস অফিসার হিসেবে। এখন বাঙালিকে কি চেনে? পরিযায়ী শ্রমিক হিসেবে। ফলে বাঙালি এখন তৃণমূলের বিরুদ্ধে। ফলে বাঙালি এবং তৃণমূলের মধ্যে লড়াই চলছে। সে লড়াই আগামী দিনে আরো মানে তীব্র হবে। বাঙালিরা একে ছুঁড়ে ফেলে দেবে। ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন যে আজ থেকেই যুবসাথীর টাকা ঢুকবে অ্যাকাউন্টে। তার কারণ এর আগে বলা হয়েছিল একেবারে অগস্ট মাসে দেওয়া হবে, তারপরে এপ্রিলে এগিয়ে এলো এবং আজকে জানা গেল আজ থেকেই ঢুকবে। কোন আইনে দিলেন আমি জানি না। আমি যুবসাথী দেওয়ার বিরুদ্ধে নই। যারা বেকার তারা বেকার ভাতা পেতেই পারে, কিন্তু আইনটা রক্ষিত হয়েছে তো। তার কারণ এটা মার্চ মাস, তো এই মার্চ মাস অব্দি টাকা কিন্তু আগের বাজেট অনুযায়ী খরচ হয়। এইটা যদি এপ্রিল থেকে দেওয়া হতো তাহলে ঠিক ছিল। ফলে আইন অনুযায়ী উনি কাজ করেনি। অবশ্যই কবে আইন মেনেছিল এরা? এতে যা খুশি তাই করে। নইলে লোকে ইউজুয়ালি 1 এপ্রিল থেকে চালু করার কথা বলে কেন? তার কারণ 1 এপ্রিল থেকে নতুন অর্থবর্ষ শুরু হয়। এই যে অর্থবর্ষ চলছে এটা শেষ মাস। আগের মাস অবধি কিন্তু আগের মাসের বাজেটে 2025-26 বাজেটে তো 26-27 বাজেট হবে। আগে 2025 যে বাজেট হয়েছিল সেই অনুযায়ী যে টাকা বরাদ্দ হলো, এইখানে টাকা বরাদ্দ ছিল, তাহলে টাকাটা এলো কোত্থেকে? আর সরকারি কর্মচারীদের যে ডিএ সেটা গেল। সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে আবার যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, কায়দা করে সেখানে শিক্ষক অধ্যাপকদের নাম রাখেনি। ও আরেক ঝামেলা পড়বে এরা, আর একটা আন্দোলন শুরু হবে। কারণ এরা ডিএর দায়িত্ব আর শিক্ষক অধ্যাপকদের কোনো ডিএর দায়িত্ব নিচ্ছে না মনে হচ্ছে। কারণ ওদের যা দেখলাম তাতে সরকারি কর্মচারীদের কথা বলা আছে, শিক্ষক অধ্যাপকদের কথা বলা হয়নি। ফলে অনেক রকম খেলা খেলছে এরা। মুশকিল হচ্ছে যে অতি চালাকি করে তো আর মহৎ কিছু কাজ হয় না। এরা মহৎ খারাপ কোনো কাজই করতে পারবে না। অতি চালাকের গলায় দড়ি হয়, 2 মাস পরে হয়ে যাবে এদের। শেষ প্রশ্ন করব যে কালীঘাট এলাকা জুড়ে একাধিক হোর্ডিং পড়লো যেখানে দেখা যাচ্ছে একটি মুষ্টিবদ্ধ হাত ইলেকশন কমিশনার গণেশ কুমারকে চেপে ধরেছে এবং তিনি পড়ে যাচ্ছেন এবং সেই হাতের ওপর লেখা বাঘিনী। তো কি জন্য কেমন করে এই পোস্টার পড়লো সেটার এখনো কোনো হদিশ পাওয়া যায়নি এবং তাতে লেখা হচ্ছে যে পাশে লেখা ইলেকশন কমিশনার লিখছেন যে আমার ভুল হয়েছে, ক্ষমা করে দিন ম্যাডাম। এর পরেও কি কমিশন কোনো এর জন্য ব্যবস্থা নেবে না? কমিশনের ব্যবস্থা নেওয়া উচিত। কমিশন এর আগে অনেক ব্যবস্থা নিতে পারতো, নেয়নি।
ফলে আমরাও তো একাধিকবার বলেছি যে নির্বাচন কমিশনার আপনি কলকাতায় আসুন, দেখুন এগুলো, কারণ এগুলো নির্বাচন কমিশন একটা সাংবিধানিক সংস্থা, তার প্রকাশ্য অপমান, এই অপমান করা হচ্ছে। ফলে আগামী দিনে কমিশনকেও ভাবতে হবে, আদালতকেও ভাবতে হবে। আদালতে কোনো নির্দেশ মানে না, তাহলে আদালতের নির্দেশ কেউ মানবে না। আগামী দিনে পরিষ্কার বলবে ওর ক্ষেত্রে হয়নি, আমি কেন মানবো। ফলে আদালত, নির্বাচন কমিশন যেগুলো সাংবিধানিক সংস্থা, তাদের দেখতে হবে যে এই সংস্থাগুলো অসম্মান মানে সংবিধানের অসম্মান। ফলে এরা করে যাচ্ছে। আর সে গলাচে আসলে নির্বাচন কমিশনের সঙ্গে না পেরে না, ওরা এই মানে কি বলবো, এগুলো রাগ মেটায়। এই যে আমরা ছোটবেলায় কেউ মারলেও পারতাম না, দূর থেকে ইট মারতাম তার গায়ে, এদের সেই অবস্থা, ইট মেরে তার গায়ে লাগলে খুব খুশি হতাম, যাকে সে আমাকে ধরতে পারবে না, দৌড়ে পালালাম। সেই ছেলে মানুষই হচ্ছে এগুলো, আর কিচ্ছু না। এগুলো মানে এই যে বলে না, শেষ হওয়ার আগে মানুষ এইসব কাণ্ড করে, এর যে পতন যে অনিবার্য, এটা বোঝা যাচ্ছে। আমি শুনলাম যে রাজ্যের তরফ থেকে কেউ রাষ্ট্রপতিকে স্বাগত পর্যন্ত জানাতে যাননি। এটা থেকে স্পষ্ট হচ্ছে যে ফেডারেল স্ট্রাকচারের কোনো আইনই এই সরকার মানবে না। রাষ্ট্রপতি দেশের ভিতরে সভা করতে পারছে না। এটি কি উপদ্রুত অঞ্চল নাকি? এটি কাশ্মীর হয়েছে না, এটা গ্রেটার বাংলাদেশ? কি বানাতে চাইছেন? একজন আদিবাসী মূলবাসী মহিলা ওই জায়গায় পৌঁছেছেন বলে গা রিরি করছে নাকি? জ্বালা হয়েছে। এর আগে অকথা কুকথা বললেন, সরাসরি সে আপনার মন্ত্রী ছিল অখিল গিরি, ব্যবস্থা হচ্ছে, গ্রেপ্তার হয়েছে, অ্যাকশন হয়েছে ওনার বিরুদ্ধে, কিছু অ্যাকশন হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি যে বঙ্গভঙ্গের চেষ্টা করছে বিজেপি, কিন্তু যতক্ষণ তৃণমূল আছে ততক্ষণ বাংলার গায়ে একটা আর বাংলা আপনি ভেঙে দিয়েছেন অনেক কাল আগে। বাংলার একতা, ঐতিহ্য, গরিমা সব ভেঙে খান খান করে দিয়েছেন। আপনার কাছে সব জ্ঞান না শোনাই ভালো। তো কেউ টাকা পাবে না, সব গল্প। এইসব টাকা ফাঁকা দিয়ে নির্বাচনে জিততে পারবেন না। আপনি ডিএ দিতে পারছেন না, আপনার সরকারের কাছে টাকা নেই, আপনি খাবার পয়সা নেই, পাড়ার 200 লোককে ডেকে দিয়েছেন উৎসব করবেন, কোনো মানে হয়? আর যুবদের বেকার বানাচ্ছেন কেন? যুবদের চাকরি দিন ভাই, ডবল ডবল চাকরি। কোথায় গেল আপনার? চলে গেল লোকের চাকরি, সরকারি চাকরি। যুবরা এখানে দিশাহারা, কেউ যাচ্ছে না ওখানে ফর্ম ফিল আপ করতে, জানে সরকারি থাকবে না, 2.5 মাস পরে এরা কি দেবে। আপনি ভাবুন আমাদের অমিত শাহজি কি বলে গেলেন, বললেন যে আমরা ক্ষমতায় আসব, তার 75 দিনের মধ্যে আমরা 7th পে কমিশন দেবো। অ্যাপ্রোচটা ভাবুন, সমস্ত পেন্ডিং সরকারি চাকরি দিয়ে দেবো। তো যে সরকার এই কমিটমেন্ট নিয়ে আসে, এই কনফিডেন্ট নিয়ে আসে, সে সরকারকে আপনি চাইবেন না? যাদের ক্ষমতা নেই তাদেরকে চাইবেন। ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলছেন যে জুডিশিয়ারি ওটা ধর্ণা মঞ্চ না, ওটা ধর্মতলার কান্না মঞ্চ। ওটা ফেয়ারওয়েল মঞ্চ হয়েছে, চলে যাবে তাই ওখানে লাস্ট ফেয়ারওয়েল, শোক দিবস পালন হচ্ছে ওখানে। না, কিন্তু সেখান থেকে তিনি তো বলছেন যে এই কৃষকদের, মহিলাদের, তাদের নাম কেটে বাদ দেওয়া হচ্ছে, রাজবংশী, আদিবাসী, এদের সকলের নাম কেটে বাদ দেওয়া হচ্ছে, আমাদেরকে বিচার দিন। কোন হিন্দুর কোনো ভয় নেই, কারোর নাম কাটা যাবে না। কোন হিন্দুর অনুপ্রবেশকারী, হ্যাঁ, যারা সরাসরি দেশ বিরোধী অ্যাক্টিভিস্ট, তাদের নিয়ে তো অনেককে নিয়ে বসে আছেন। সেই সমস্ত লোকজনকে যাতে ভোটে ঢোকানো যায়, দিয়ে একটা ভোট জিহাদ করা যায়, তাই তো এইসব চলছে। এসব অনুপ্রবেশকারীদের জন্য কোর্টে চলে গেছেন হই হল্লা করতে। ভাবুন, এটা দেশ বিরোধিতা নয়, তৃণমূলকে ব্যান করে দেওয়া উচিত। ধর্ণা মঞ্চে একটা অসাধারণ ছবি দেখা গেল যে রাজীব কুমার এবং অন্যদিকে কুণাল ঘোষ সৌজন্য সাক্ষাৎকার করছে। ও চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না, মন নিয়ে খেলা করো, এই আজব ছলো না। বেশি বাড়াবাড়ি করলে দিল্লির সরকার ফেলে দেবো, এমন হুমকি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি তো শুনলাম যে উনি বলেছেন, আর রীতিমতো চাপে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প, কারণ উনি চাইলে ডোনাল্ড ট্রাম্পের সরকারও ফেলে দিতে পারেন। ভাবতে কি আছে, বলতে কি আসে যায় বলুন? তাহলে তো গালফ্লোরের যুদ্ধতেই হ্যাঁ, কি বলছেন আপনি? আপনার কোনো ধারণাই নেই। ধর্মতলা থেকে উনি পুরোটা কন্ট্রোল করছেন। ইলন মাস্ক চিন্তায় আছেন ওনাকে নিয়ে। তাহলে তিনিই তো করতে পারেন গ্যাসের দামটা কি করে কমানো যায় তার ব্যবস্থা। গ্যাস, কেন্দ্র সরকারের উপর উনি এতদিন যা গ্যাস পশ্চিমবাংলায় দিয়েছেন, এরপর আর দরকার করে কষ্ট করে গ্যাসের দাম বাড়ানো কমানো করতে হবে না। ওনার গ্যাসই জনগণ সামলাতে পারছে না। ওনার এত গ্যাস 99% কাজ হয়ে যাওয়া, এর জন্যই লোকের ব্যতিব্যস্ত অবস্থা। কিন্তু কেন্দ্র সরকারের দিকে তিনি তো দেখুন, যুদ্ধ পরিস্থিতির জন্য গ্যাসের দাম বাড়ছে, এটা সবাই বোঝে। উনি যদি না বোঝেন, আমাদের কিছু করার নেই। আমি তো যেমন আমার ঘরে শুরু করেছি যে সপ্তাহে আমি বলে দিয়েছি যে 3 দিন করে গ্যাস ব্যবহার করবেন না, 1 দিন করে আমি ড্রাই খাবার খাবো।
আর দুদিন করে হচ্ছে একদিন অন্তর একদিন রান্না করব। আমি এই উদ্যোগ বলবো যে জনগণকে সবাইকে নিতে, কারণ যুদ্ধর পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে সক্রিয় করতে সবাই এগিয়ে আসুন, সবাই ত্যাগ করুন, সবাই পাশে থাকুন। দেশের কঠিন সময় যখন যুদ্ধ চলছে, আমার যা জ্বালানি আমার দেশে যদি আমি বাঁচাতে পারি সবার উপকার হবে। আমাদের এগিয়ে এসে উচিত গ্যাস কম ব্যবহার করা। সরকার বলছে 21 দিন অন্তর একটা গ্যাস বুক করা যাবে, আমি তো চেষ্টা করব আরো বেশি দিন বাড়ানোর। আমি তো বাড়িতে একদিন করে ড্রাই ফ্রুট খাচ্ছি, আমি মুড়ি চিড়ে এইসব খাচ্ছি। যার যেখানে যা ব্যবস্থা আছে তাই খাবেন, দুদিন করে গ্যাস কম ব্যবহার করবেন, দেশের উন্নতি হবে। এ তো দেশ বিরোধী, এরা বিদেশি শক্তি। তাই এই সময় দেশ যখন পজিটিভ অ্যাপ্রোচে এগোচ্ছে, এরা নেগেটিভ কথা বলে যাচ্ছে। কিন্তু উনি বলছেন বাংলার সঙ্গেই নাকি শুধু এই আরে শুনুন না, যারা আজ পর্যন্ত পশ্চিমবাংলায় তেলে শেষ তুলতে পারলো না, তারা বড় বড় কথা বলছে। আজকে যদি তেলের উপর থেকে শেষটা তুলে দেয়, তেলের দাম এখানে কোথায় যাবে? আজকে জিএসটি চালু করে দেয়, 50 টাকা হয়ে যাবে তেল। ওই জ্ঞান ওখানে মঞ্চের উপর না দিয়ে ছেড়ে দিয়ে চলে যান না ভাই, বাংলাকে রক্ষা করুন। আপনি নিশ্চিন্তে ছেড়ে চলে যান। মুখ্যমন্ত্রী বলছেন যে নির্বাচন না হলে রাষ্ট্রপতি শাসন হবে এবং এই দিয়ে ব্ল্যাকমেল করতে চাইছে আপনারা সাধারণ মানুষ। হোয়াট ব্ল্যাকমেল? কোর্টে কে গেছে? সুপ্রিম কোর্টে গেছে কে? তৃণমূল কংগ্রেস। মামলা কে করেছে? মমতা বন্দ্যোপাধ্যায়। কোর্ট নির্দেশ দিলে আপনি কে না আমি কে? পরিস্থিতির জন্য তো আপনি দায়ী। তাহলে তো নর্মাল প্রসেসে নির্বাচন হয়ে যেত। ভারতীয় জনতা পার্টি আজকের ডেটেও নির্বাচনের জন্য তৈরি। এখনই নোটিশ দিলে এখনই আমরা ইলেকশনে পার্টিসিপেট করব। আমরা কি ডরাই নাকি? তৃণমূল কংগ্রেস ওয়ারিড অ্যাবাউট দিস ইলেকশনস। তারা জানে যে রাষ্ট্রপতি শাসন হলে পুলিশটা ওর হাতে থাকবে না, তখন এই সমস্ত তান্ডাই মান্ডাই বন্ধ হয়ে যাবে, আর ইমিডিয়েট হওয়া উচিত। আমরা রাষ্ট্রপতি শাসনের পক্ষে নই, কিন্তু যে পরিস্থিতি তৈরি করেছেন, দেশের রাষ্ট্রপতি এসে প্রোগ্রাম করতে পারছে না। কোথায় নিয়ে গেছেন আপনি অ্যাডমিনিস্ট্রেশনকে? কবির সুমন ধর্ণামঞ্চ থেকে বলছেন যে বিধানচন্দ্র রায়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় এত দীর্ঘ সময় ধরে হ্যাঁ, আমি এই ফালতু লোকের ব্যাপারে আমি কথা বলতে চাই না। গান টান যদি গাইছে বলবেন শুনে নিতে, শুনে নেবো। ওইটাও গায়, একটু লোকে বলেছে ভুল টুলছে, যা হোক, কিন্তু এখন কবির সুমনের গানটা পর্যন্ত ঠিক আছে। কবির সুমন জ্ঞানটায় গেলে বিপদ। ওর গান ঠিক আছে, কবির সুমনের জ্ঞান শুনতে রাজি নই। কিন্তু জ্ঞান যিনি দিতে পারেন জয় গোস্বামী ও কি, ও কিছু বলে না, পলিটিক্সে কিছু জানে না। কবির সুমন কিছু জানে না পলিটিক্সে। জ্ঞানটা যিনি বোঝেন জয় গোস্বামী, তিনিও তো বলছেন যে জন্মাবধি এমন মুখ্যমন্ত্রী দেখিনি শেষ দিন অবধি। না না, স্বাভাবিক এটা। জয়দা দেখুন, কোভিডের ব্যাপারে না আমি এখন কোভিডকে গিয়ে যদি আপনি এখন জয়দাকে বলেন যে জয়দা পেট্রোলে অমুক হচ্ছে তমুক হচ্ছে, এটা জয়দার পক্ষে বলা খুবই টাফ। জয়দা সারাদিন দেখছেন মুখ্যমন্ত্রী জয়দা জয়দা করছেন, জয়দা বলেছেন ঠিক আছে, খুশির ব্যাপার, ভালো মুখ্যমন্ত্রী। মহুয়া মৈত্র বলছেন যে যে তৃণমূলের সঙ্গে নেই সে নাকি বাঙালি নয়, তাহলে তো আপনিও বাঙালি। আচ্ছা, গর্গ কোথায়? গর্গ, আমি গর্গের রিয়াকশন চাই। সে কোথায়? সে মাল হাওয়া হয়ে গেছে। সে রাজ্যসভা নিয়ে কিছু বলছে না, রাজীব কুমার নিয়ে সে চুপ। তার রিয়াকশন দেওয়া উচিত তো, এই ব্যাপারে গর্গ রিয়াকশন নেবেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে জ্ঞানেশ কুমারের আঙুল কেটে বাদ দিয়ে দেওয়া উচিত। কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভোট জিহাদের কথা বলেছেন। ভোট জিহাদ মানে কি? অনুপ্রবেশকারী দেশ বিরোধী শক্তিকে ভোটার লিস্টের মধ্যে ঢুকিয়ে দাও, এটাই তো এদের উদ্দেশ্য। এই জন্যই তো এসআইআর এর বিরোধিতা করা। এই সমস্ত মাল জায়গা করে এখানে এই চত্বরে বসে থাকবে, তাদেরকে রেগুলারাইজ করে দিবে সিস্টেমের মধ্যে। এটা হবে না। কালীঘাট চত্বরে কয়েকটা হোর্ডিং পড়েছে, যেখানে দেখা যাচ্ছে একটা হাত, কোনো মহিলার হাত, সে এসে চেপে ধরেছে জ্ঞানেশ কুমারকে এবং জ্ঞানেশ কুমার বলছে ম্যাডাম ভুল হয়ে গেছে, ছেড়ে দিন, এবং সেই হাতের মধ্যে লেখা বাঘিনী। এরপরেও কি নির্বাচন কমিশন কোনো এই বিষয়ে স্টেপ নেবে না? এইসব ছবি কার্টুন ফাটুন বানিয়ে মানসিক শান্তি পাওয়া যায়, কিন্তু যেখানে ভোট কাটার সেখানে ভোট কাটবে বেআইনি ভোট, কেউ আটকাতে পারবে না। শুধু একটা কথা দিয়ে শেষ করতে চাই, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে।